এই সেই ব্রিটিশ যুগের ফ্যান। স্টেশনে ওয়েট করছি কারণ আমাদের ট্রেন 2 ঘন্টা লেট। চলে তো এসছি অনেক কাছে সমুদ্রের, কিন্তু যদি ঢেউটা প্রচণ্ড হারে দেয় তাহলে আমার ক্যামেরাও যাবে এবং আমিও যাব, দুজনাই চ্যারেট। ব্রেড অমলেট আর কি ঘুগনি। ঘুগনি খেয়ে এখন চললাম হচ্ছে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। এটা খাওয়ার জন্য দীঘাতে আসা। নতুন একটি ভ্রমণের ভিডিও নিয়ে চলে আসলাম। হঠাৎ প্ল্যান যাকে বলে, ভ্রমণের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমরা ঠিক করলাম চলো কাছে পিঠে কোথা থেকে ঘুরে আসি। তো কাছে পিঠে কেন যাবো, দূর থেকেই ঘুরে আসি চলো। তো 3-4 দিনের প্ল্যান করে নিয়েছি, তার জন্য গোছাগুছি চলছে আমাদের। দেখো ও গোছাগুছি করছে, মূলত প্রত্যেকবার ওই গোছাগুছি করে, আমি কি করি, আমি জাস্ট ঘুরে আসি। ও গোছাগুছি করে, আমি ঘুরে আসি। এবার কি করেছি, এবার ও যাচ্ছে আমার সাথে, ফলে কি হচ্ছে ওর এক্সাইটমেন্টও খুব চরম পর্যায়ে। ও গোছাগুছি করছে ব্যাগের, এবং দুজন মিলে আজকে রাতেই আমাদের ট্রেন। এখন আমরা নেমে পড়েছি মালদা স্টেশন। তোমাদেরকে মালদা স্টেশন দেখাচ্ছি কতটা চেঞ্জ হয়েছে। ট্রেন দিয়ে দিয়েছে হাওড়ার বালুরঘাট ইন্টারসিটি 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে দেখতে ট্রেনও এসে গেছে, আমরা উঠে পড়লাম ট্রেনে। দুজনাই ফোন কাটতে ব্যস্ত এবং সময় পেরিয়ে পেরিয়ে আমরা চলে আসলাম হাওড়া স্টেশন। এবার ওয়েটিং রুমে খোঁজার পালা, কারণ আমাদের ট্রেন অলরেডি 2 ঘন্টা লেট। স্টেশনে ওয়েট করছি কারণ আমাদের ট্রেন 2 ঘন্টা লেট, তার জন্য ওয়েট করছি। ও বিস্কুট খাচ্ছে, কফি খাওয়া অলরেডি কমপ্লিট। আমাকেও বিস্কুট আমি নিয়ে শিখিনি, বিস্কুটগুলো অত টেস্ট নাই, ফালতু বিস্কুট। স্টেশনের ওয়েটিং রুম থেকে সকালের দৃশ্যটা অপরূপ। একদিকে সূর্য, হাওড়া ব্রিজ, তার সাথে হুগলি নদী, অপূর্ব। আর এই টোটাল হাওড়া স্টেশন এটা। বিশাল বড় হাওড়া স্টেশন। আর এখানে তোমরা প্রিপেড ট্যাক্সি পেয়ে যাবে, যে নিচে দেখছো ওটা প্রিপেড ট্যাক্সি। টাকা আগে দিবে, রিজনেবল প্রাইস, এখান থেকে ট্যাক্সি তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে। আর এমনি নর্মাল গাড়িগুলো ধরলে প্রচুর মানে ভাড়া চায় ওরা। কোথাও নর্মালি কোথাও যাবে, ধরো শিয়ালদা যাবে 200 টাকা 300 টাকা, যে যেমন চায়। আর এই হলুদ ট্যাক্সিগুলো দেখছো, ওইখানে টিকিট কাটতে হবে, ওই যে ওইখানে টিকিট কাটছে সবাই দেখো দাঁড়িয়ে, ওটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার। তোমরা আগে থেকে টিকিট কাটবে, গাড়ি আসবে, তোমরা উঠে যাবে, যেখানে গন্তব্য সেখানে টিকিট কেটে নেবে, সেখানে নিয়ে চলে যাবে তোমাদেরকে। এটা হচ্ছে হাওড়া স্টেশনের সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। এখানে এলইডি লাগানো আছে, তোমরা ট্রেনের টাইম টেবিল পেয়ে যাবে। আর খিদে পেয়ে গেছিলো, তাই বাইরে থেকে আমরা ব্রেকফাস্ট নিয়ে এসে খাচ্ছিলাম। দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্ম, তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর ওয়েট করবো না, প্রায় 2 ঘন্টার ওপরে ওয়েট করলাম। এখন বেরিয়ে যাবো, প্ল্যাটফর্ম খোঁজার পালা। আমরা ওয়েটিং রুম থেকে বেরিয়ে গেছি, এখন প্ল্যাটফর্ম খুঁজছি। আমাদের সামনে এখন পর্যন্ত 10 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, আমাদের যেতে হবে 19 নম্বর প্ল্যাটফর্ম। ওই যে লেখা আছে 17 to 23। এই সামনে আমাদের হাওড়া মেট্রো স্টেশন নতুন হয়েছে, এই যে হাওড়া মেট্রো, এটাও হাওড়া মেট্রো স্টেশন এটা। আর এই যে এইদিকে যেতে হবে আমাদের হচ্ছে প্ল্যাটফর্ম 17 থেকে 23। সেই ব্রিটিশ যুগের ফ্যান, এই ফ্যানগুলো হাওড়া স্টেশনে দেখতে পাবে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। দেখো ব্রিটিশ যুগের ফ্যান। আর এই যে আমাদের প্ল্যাটফর্ম 19 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেনের আওয়াজ তো বুঝতেই পারছো। আর ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। আমাদের বগি ছিল D4, 18 এবং 11। আমরা পেয়ে গেছি, বসে গেছি, এবং ট্রেনটি তার নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা লেটে ছাড়বে। গাড়ি এখন এসে পৌঁছেছে মেচেদাতে। মেচেদা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, সাউথের যে কোনো জায়গায় যেতে গেলে মেচেদা হয়েই যেতে হবে। মেচেদা হয়ে খড়গপুরে চলে যায়, আর আমরা যাব হচ্ছে মেচেদা হয়ে, তমলুক হয়ে, কান্দি হয়ে, রামনগর হয়ে দীঘা। তো যে কোনো সাউথের যে কোনো জায়গায় যেতে গেলে এই মেচেদা হয়ে কিন্তু যেতে হবে। আমরা এখন ট্রেনটা মেচেদা একটু দাঁড়িয়েছে। মেচেদা ছেড়ে তমলুক, কান্দি হয়ে, রামনগর হয়ে শেষমেশ ট্রেন দীঘাতে পৌঁছালো। দেখেছো দীঘাতে কত ভিড়। দীঘা নেমে তোমরা অনেক দালাল পাবে, তাদের চক্করে পড়বে না। বাইরে গিয়ে তোমরা টোটো ধরবে বা ছোট ভ্যানগুলো ধরবে, তারা তোমাদেরকে হোটেলে নিয়ে যাবে, এবং সুইটেবল হোটেল এবং রিজনেবল হোটেলে নিয়ে যাবে। মাত্র তারা 10 টাকা করে তোমাদের কাছ থেকে নেবে, এবং বিভিন্ন হোটেল তোমাদের ঘুরে দেখাবে। তোমার যেটা পছন্দ, যেটা মনে হয় নেওয়া উপযুক্ত, সেটা তোমরা নিবে। তারা কোনো রকমভাবে তোমাদেরকে বাধ্য করবে না, এবং শেষমেশ তারা হোটেল দেখানোর পরে তোমার কাছে 10 টাকাই চার্জ করবে, বেশি নেবেন। শেষমেশ অনেক খোঁজার পরে এই হোটেলটি পেয়েছিলাম, রোজানা হোটেল। খুব রিজনেবল প্রাইসে আমরা পেয়েছিলাম, এবং এর নিজস্ব রেস্টুরেন্ট আছে, তার খাওয়া দাওয়া খুব ভালো। তাই আমরা বেশি দেরি না করে, খুব ক্লান্ত ছিলাম, খাওয়ার টেবিলে চলে এসেছিলাম। খাওয়া দাওয়া অসাধারণ সুন্দর, এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতের ভিউ দেখতে বা দীঘার রাতের যে সৌন্দর্য সেটা দেখতে বেরিয়ে গেছিলাম। কিন্তু আমরা নিউ দীঘাতে ছিলাম না, টোটো নিয়ে নিয়েছিলাম, 100 টাকা করে টোটো ভাড়া। এবং চারপাশটা দেখতে দেখতে আমরা চলেছিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। এবং সেই ওল্ড দীঘা যেতে যেতে দেখলাম এত সুন্দর একটা জাহাজের মতো একটা রেস্টুরেন্ট,
যার নাম দীঘা কফি হাউস। খুব সুন্দর, তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। এবং শেষমেশ আমরা পৌঁছালাম ওল্ড দীঘাতে। কেন? কারণ ওল্ড দীঘাতে আমরা বাইক ভাড়া নেবো তাই। এবং এই বিশ্ব বাংলা গেট, এই বিশ্ব বাংলা গেটের সামনে এসে পৌঁছেছিলাম। এখানে দুটো বাইক রেন্টাল শোরুম আছে, আগেই বলেছি আমি, একটা ইশাহু, একটা পান্ডা। তার ভিডিও দেওয়া আছে, আমরা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো তোমাদেরকে। তারপরে চলে আসলাম মাছ খেতে, অম্লান ফিশ হাউস। এখানে মাছের দামও খুব সস্তা, মাছ খেলাম। এটা খাওয়ার জন্য তো দীঘাতে আসা, এটা খাওয়ার জন্য দীঘাতে আসা। তবে তন্দুরিটা আরও ভালো লাগে, ফ্রাইয়ের থেকে তন্দুরিটা আরও বেস্ট। তবে মাছ না, চিকেন ফিকেন সবই পাওয়া যায়। ভিড় দেখেছো বন্ধুরা ওল্ড দীঘাতে? বাপ রে বাপ, নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে বেশি ভিড়। ঘুরতে ঘুরতে ওর পেয়ে গেছিলো খিদা, তাই রেস্টুরেন্টে না গিয়ে অন্য একটা বাইরের রেস্টুরেন্টে খাবার খেলাম। কেমন খাবার তার মুখ থেকেই শোনো। এই পিছনের হোটেলটা থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। আমি কিছু খাইনি, আমি রুই ভাজা খেয়েছি শুধু একটা। যে আমার পার্সোনাল ওপিনিয়ন নাও, রুই ভাজা ভালো লাগেনি। এবার ও ভাত খেয়েছে, এক থালি খেয়েছে। এবার ওর ওপিনিয়ন নিব, খাবারটা কেমন ছিল। একদম ভালো ছিল না, মানে অনেক রাতও হয়ে গেছে। এবার খাবারগুলো এত বাজে ছিল, মানে আমি খেতেই পারিনি। আলু ভাজা বলতে মানে একদম বাজে। আমরা রুম থেকে বেরিয়ে গেছি, ওল্ড দীঘাতে যাবো বাইক নিয়ে ঘুরতে। তো রুম থেকে বেরিয়ে সকাল সকাল, কারণ 8টার দিকে দোকান খুলে যায়, দাদা বলেছিল, সব দাদা। তো আমরা এখন বেরোবো, হাঁটতে হাঁটতে আমরা যাবো হচ্ছে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। আমাদের লিফট, এটা এই লিফটে নামবো, নেমে আমরা যাবো হচ্ছে এখন হাঁটতে হাঁটতে বাইকটা নিয়ে। তারপরে ঘুরবো বিভিন্ন জায়গায়, কোথায় কোথায় কী ঘোরার জায়গা আছে সেটা হচ্ছে এক্সপ্লোর করব। আজকের দিনটা মেঘলা মেঘলা, রোদের কোনো দেখা নেই। অনেকে বলেছিল খুব গরম, এই সময় দীঘা যেতে হয় না। সে মানুষগুলো কারা যারা বলেছিল যে খুব গরম, দীঘা যেতে হয় না? কোনো মানে রোদের কোনো নাম নিশানা নেই। হোটেলের ঠিক সামনেই দাদার ব্রেড অমলেটের খাওয়ার দোকান। এখান থেকে আমরা আজকে ব্রেকফাস্টটা করি। সকালের খাবারের অর্ডার, ব্রেড অমলেট, ডবল ডিমের ব্রেড আর অমলেট। এটা খেয়েই সারাদিন এখন ঘুরে বেড়াবো। এই যে দোকান, প্রতিবার আসিতে এই দোকান থেকেই খাই ন্যাচারালি। এর আগে এই হোটেলে ছিলাম, দেখি এই দেখো। খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেড অমলেট আর কি ঘুগনি খেয়ে এখন চললাম হচ্ছে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। অবশ্যই তোমরা দীঘাতে আসলে এই বাইকের, হ্যাঁ খুব সুন্দর ব্রেড অমলেটটা। আর হচ্ছে মেনলি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাইক নিব, রেন্টাল বাইক নিব, বাইক নিয়ে ঘুরবো। সেই জন্য নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আমরা যাচ্ছি, কারণ একমাত্র বাইকটা ওল্ড দীঘাতেই পাওয়া যায়। তোমরা যদি কেউ বাইক নিয়ে ঘোরার ইচ্ছে প্রকাশ হয়, দেন তোমরা অবশ্যই ওল্ড দীঘাতেই স্টে করো। ওল্ড দীঘাতে খুব সুন্দর ঘোরার জায়গা আছে, নিগতে আসার কোনো প্রয়োজন নেই, তেমন কিছু নেই। আমরা বাদ ধরেই যাবো, এসো। এই বাদ বরাবর নিউ দীঘা থেকে হেঁটে আমরা ওল্ড দীঘা যাচ্ছি। চলে তো এসছি অনেক কাছে সমুদ্রের, কিন্তু যদি ঢেউটা প্রচণ্ড হারে দেয় তাহলে আমার ক্যামেরাও যাবে এবং আমিও যাব, দুজনাই চ্যারেট। কারণ ঢেউটা দেখেছো, সকাল সকালে ঢেউটা দেখো, দেখো কাকে বলে ঢেউ, কাকে বলে জোয়ার। দিল দেখেছো, এই দেখো। ও সকাল সকাল বেরিয়ে গেছি, আজকে টোটাল পুরো দিন ঘুরবো দীঘার বিভিন্ন জায়গা, বিভিন্ন ভিউ পয়েন্ট ঘুরবো, এক্সপ্লোর করবো, তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় আমরা যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কী নিয়ে যাচ্ছি, আর কস্ট কত পড়ছে, খরচ কত পড়ছে, ইন ডিটেলস থাকবে এখানে। মানে দীঘাতে, নিউ দীঘাতে এসে বা ওল্ড দীঘাতে এসে ঘোরার কী জায়গা আছে, সব জায়গায় আজকে ঘুরতে যাবো। প্রথম দিন পান্ডা থেকে পেট্রোল চালিত গাড়ি আমি নিয়ে নিয়েছিলাম। কত টাকা ভাড়া, কী ডকুমেন্ট ভেরিফিকেশন, সব কিছু আমার আগের ভিডিওতে দেওয়া আছে, যেখানে তোমরা গেলেই তোমরা দেখতে পাবে। তার ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই গাড়ি নিয়েই আমি আজকে সারাদিন ঘুরবো। আমরা বাইক নিয়ে, মানে পান্ডা সার্ভিস শোরুম থেকে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে তেল। শোরুম থেকে বেরিয়েই সোজা গিয়ে ডান দিকে গেলেই ইন্ডিয়ান অয়েলের তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে। সেখান থেকে মাত্র 150 থেকে 200 টাকার তেল ভরে নাও, সারাদিন একদম ইজিলি তোমরা সব জায়গায় ঘুরে আসতে পারবে। আমাদের প্রথমে টার্গেট ছিল ওল্ড দীঘা থেকে নিউ দীঘা হয়ে উড়িষ্যা যাওয়া। সেই যাওয়ার পথেই তোমরা পেয়ে যাবে জগন্নাথ মন্দির, এবং জগন্নাথ মন্দিরের ভিউটা অসাধারণ। 28 তারিখ এটা উদ্বোধন হবে। বাইক নিয়ে প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে, কী লেখা আছে, দীঘা বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স সিটি। এটা দীঘার বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স সিটি, প্রথম ভিউ পয়েন্ট এটা আমাদের। এখন আমরা যাচ্ছি হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স সিটি, দীঘা সায়েন্স সিটি সেন্টার। মনে হয় ফোন অ্যালাউ নেই, দেখা যাক, নাহলে আর ফোন অ্যালাউ করা যাবে না। প্রবেশ করলাম, ফোন অ্যালাউ আছে, নো প্রবলেম, অত টেনশনের কোনো কারণ নেই।
দীঘার এই সায়েন্স সিটি সেন্টারে আসলে তোমার কখন 1 থেকে 1.5 ঘন্টা সময় কেটে যাবে তুমি বুঝতে পারবে না। এই সায়েন্স সিটি সেন্টার অনেক কিছু আছে, সায়েন্সের অনেক কিছু জানার, যেগুলো হয়তো আমরা জানি না। অ্যানিম্যাল সেল থেকে শুরু করে মানুষের শরীরে কী কী থাকে, কম্পিউটার কীভাবে চালাতে হয়, মানুষের সৃষ্টি কীভাবে হলো, সব কিছু মানে সায়েন্সের যা যা হয় সব কিছু এখানে আছে। সায়েন্স সিটি সেন্টার থেকে বেরিয়ে আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল উড়িষ্যার চৈতন্য মন্দির, যেখানে ছবি তোলা নিষিদ্ধ ছিল। তা সত্ত্বেও আমি লুকিয়ে ছবি তুলেছিলাম, কিন্তু ছবি তুলতে গিয়েই হঠাৎ করে সেখানকার একজন মহারাজ এসে বললেন এখানে ছবি তোলা যাবে না। তাই আর তোমাদেরকে ঠিকঠাক করে আমি পুরো মন্দিরটা দেখাতে পারলাম না। যেটুকু ওনাকে লুকিয়ে আমি তুলতে পেরেছি সেটুকুই তোমাদের সামনে দেখালাম। তোমরা আসলে নিজের চোখে খুব সুন্দর দেখতে পাবে। এখন আমরা প্রবেশ করছি চণ্ডেশ্বর মন্দির। দীঘাতে ঘুরতে এসে, এটা উড়িষ্যার মধ্যে পড়ে, এটা অ্যাকচুয়াল উড়িষ্যার মধ্যে পড়ে চণ্ডেশ্বর মন্দির, শিবের মন্দির। চণ্ডেশ্বর মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, কিছু একটা আছে আজকে, প্রচুর লোকের সমাগম মন্দিরে, দেখেছো কত লোকের সমাগম, মানে বাঙালি নন বেঙ্গলি সব ধরনের লোক আছে চণ্ডেশ্বর মন্দিরে। দণ্ডি কাটছে দেখছো, লাইন দেখেছো, লম্বা লাইন, এই দেখো কি লম্বা লাইন, দণ্ডি কাটছে। এই যে মন্দির, এই দেখো মন্দিরটা, শিবের মন্দির, চণ্ডেশ্বর মন্দির, লাইন দিয়ে সবাই মন্দিরে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম উড়িষ্যার আরেকটি সমুদ্র সৈকত, তালশিরি সমুদ্র সৈকত। আমরা নৌকাতে উঠে গেছি, এখানে বসে, এখানে এখন আমরা নৌকাতে বসে গেছি, আমরা যাব হচ্ছে ওপারে। ও গুড, ঠিক আছে, এখন বসে আছি নৌকাতে, ওপারে যাব আমরা। ওপারে কি আছে? ওপারে একটা দ্বীপ আছে, ঝাউ জঙ্গল দ্বীপ। এখনো তো জোয়ার না, ভাড়া চলছে, এগুলো সব শুকিয়ে যাবে না। পৌঁছে গেলাম আমরা এখন বিচে। আমার পরে 20 মিনিটের ভিতরে করে চলে আসবে। ওকে, টাইম দেখে যাবে, টাইম দেখে আসবে। এই বিচের নাম কি এটার? ওকে, বিচের নাম কি গো এটার? সুবর্ণপুর বিচ, সুবর্ণপুর বিচ। এই সেই ওখান থেকে আসলাম, আর এই যে যাবো এখন। ওকে ওকে, ম্যাডাম নামছে, দেখে নামো, ফোনটা রাখো, এখন লাফিয়ে নামতে হবে। হ্যাঁ, কেন পারবা না? এইটুকুটা পারবা না? ধরো, হাত ধরো। হ্যাঁ, গুড। এই যে এটা সমুদ্র, এটা নদী। চলে এসছি সুবর্ণপুর বিচ, সুবর্ণপুর বিচ। তালশিরিতে এসে নৌকা করে এখানে আসতে হবে ভাটার সময়, মানে জোয়ারের সময়, ভাটার সময় এমনি সকালে থাকে, হেঁটে হেঁটে আসতে হয়। আর ইন্ডিভিজুয়াল 100, আপ অ্যান্ড ডাউন। এটা একটা অ্যাকচুয়াল দ্বীপ একটা। সিটিতে আসলে তোমরা শুধু দ্বীপ দেখতে পাবো। ওই একটা দ্বীপ দেখতে পাচ্ছ, ওই যে দ্বীপ, আর ওইখান থেকে তো আমরা অলরেডি আসলাম। চলে এসেছি উদয়পুর বিচ, তালশিরি থেকে বাইক নিয়ে চলে আসলাম উদয়পুর বিচ। এখন উদয়পুর বিচের দিকে যাচ্ছি। এটি হচ্ছে উদয়পুর বিচ। এটি এমন একটি বিচ যেটার দীঘায় সবচেয়ে চর্চিত বিচ। অনেকে পছন্দ করে খুবই, আবার অনেকে একদমই অপছন্দ করে, যেতে চায় না। কেন? তার অনেক কারণ আছে। এখানে তুমি সব ধরনের খাওয়া দাওয়া পেয়ে যাবে, এবং বিচের মধ্যেই বসে দেখো বিভিন্ন টেন্ট করা আছে, বিচের মধ্যে বসে তোমরা যা চাইবে তাই খেতে পাবে, মাছ ভাজা থেকে শুরু করে এভরিথিং। এবং যখন জোয়ার আসে না, তখন সবাই ভেগে যায়, কারণ জোয়ারে টোটালটা ডুবে যায়। আবার যখন ভাটা আসে, আবার সবাই দোকান করে, আবার মাছ ভাজা থেকে শুরু করে এভরিথিং খাওয়ার পাওয়া যায়। আর প্রচুর গ্যাঞ্জাম এবং বাজে পরিস্থিতি তৈরি হয়। ওই জন্য অনেকে উদয়পুর বিচকে পছন্দ করে, আবার অনেকে উদয়পুর বিচকে একদম অপছন্দ করে। উদয়পুর বিচ থেকে হাঁটা পথে চলে এসেছিলাম আরেকটি বিচে। এর আগেও আমি এসেছি, কিন্তু এই বিচে আসিনি। এর নাম হচ্ছে ওশিয়ানা বিচ। সত্যি বিচটা খুব সুন্দর, এবং চারদিকে সবুজে আবরণ, অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়, খাসতে যাওয়ার মতো এতগুলো সিঁড়ি। বয়স্ক মানুষরা আসলে ওঠা অসম্ভব। এবং সিঁড়ির পরেই যে ভিউটা না, সেটা খুব অসাধারণ ভিউ। এবং এই ভিউ দেখতে দেখতে তুমি চলে যাবে হচ্ছে সমুদ্র সৈকতে। সমুদ্রের সৈকতটাও খুব সুন্দর, স্নান করার জন্য একদম উপযুক্ত জায়গা, এবং তার জন্য কোনো চার্জ লাগে না। কিন্তু এটা একদম নিউ দীঘার পাশে, অনেকে জানে না এই জায়গাটা। সত্যি আমাদের খুব ভালো লেগেছে। তারপরে আমাদের গন্তব্য ছিল ঢেউসাগর, কারণ আমরা বেশি দেরি করিনি, কারণ আমাদের টার্গেট ছিল সব জায়গায় ঘুরে দেখব। যাই হোক, কিন্তু কোনো জায়গায় মিস করিনি। আমরা চলে এসেছিলাম ঢেউসাগর, কিন্তু গার্ড যা বললো ঢেউসাগর রাতেই ভালো লাগে দিনের থেকে। তোমরা পারলে রাতে এসো, একদম নিউ দীঘার পাশে। এই জায়গার নাম হচ্ছে ঢেউসাগর। ঢেউ আছে প্রচুর, বুঝলে?
তো জায়গার নাম হচ্ছে ঢেউসাগর। ঢুকে গেছি, 20 টাকা করে টিকিট লেগেছে এক একজনের, আর গাড়ি রাখতে আবার 10 টাকা। যেহেতু আমি বাইক নিয়েছিলাম গাড়ি রেখেছি 10 টাকা। রাত্রেবেলা বলে খুব সুন্দর জায়গা এটা ঘোরার জন্য। ঘোরার অনেক কিছু এখানে, বিশ্ব বাংলা লোগো থেকে শুরু করে যাবতীয় অনেক গেম আছে। এই যে জাহাজ, লাইক টাইটানিক, একটা পার্ক টাইপ এটা অনেকটা। টাইটানিক ময়ূর জাহাজ, অনেক কিছু আছে। হ্যাঁ, ময়ূরপঙ্খী জাহাজ, ঠিক। এখান থেকে বেরিয়ে আমাদের গন্তব্য ছিল মন্দারমণি। তাই নায়েরকালী সেতু, এই সেতু অতিক্রম করে আমরা চলেছি মন্দারমণির উদ্দেশ্যে। সেতুটা অসাধারণ, তোমরা যদি আসো না অবশ্যই বাইক রাইড করো। আর পৌঁছে গেলাম মন্দারমণি। এই যে হচ্ছে মন্দারমণি। এটা তেমন কিছু দেখার নেই মন্দারমণি, আমি যা বুঝলাম তেমন দেখার নেই। মন্দারমণি বিচ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দারমণি বিচ। যদি দুজন আসো, কাপল আসো বা হাজব্যান্ড ওয়াইফ আসো, তাহলে সময় কাটানোর জন্য ঠিক আছে, ভিড়ভাড়টা নেই। বিশাল বড় একটা সমুদ্র সৈকত, যেখানে তোমরা দীর্ঘ সময় কাটাতে পারবে, বিভিন্ন রিল থেকে শুরু করে যাবতীয় সব কিছু করতে পারবে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন, দীঘার মতো একটু নোংরা নয়, দীঘাও অনেক পরিষ্কার, তবে মন্দারমণিটা পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু রাতের বেলা মন্দারমণিতে তেমন কিছু নেই, কারণ রাতের বেলা এখানে কোনো মার্কেট নেই। এখানে সবাই নিজের মতো আসে, নিজের মতো ঘোরাঘুরি করে। তোমরা যদি একটু মজা করতে চাও বন্ধুবান্ধবের সাথে, তাহলে অবশ্যই তোমরা দীঘাতে এসো। কারণ মন্দারমণিতে আমার তো তেমন কিছু পার্সোনাল লাগলো না, তবে বিচটা মানে সমুদ্র সৈকতটা খুব ভালো। এখানেও তুমি কাঠের বিচ হোটেল পেয়ে যাবে, সেখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর প্রচুর হোটেল এখানে অগন্তি। দীঘা থেকে মন্দারমণি অনেক দূর, তাই দীঘা ফিরতে রাত হয়ে গেছিলো। তাই রাতের বেলা দীঘা বিশ্ববাংলা গেট দেখে, আই লাভ দীঘা দেখে আমরা বাইক দিয়ে দিলাম। এবং রাত্রেবেলা ওল্ড দীঘার মার্কেটটা অসাধারণ, অনেক বড় নিউ দীঘার তুলনায়। তাই মার্কেটটাকে সেরে নিলাম এবং এখান থেকে আমরা নিউ দীঘাতে গিয়ে আর বেরোয়নি। তারপরের দিন সকালে বেরিয়েছিলাম একদম স্নান করতে, কারণ আমাদের আরও অনেক ঘোরার জায়গা বাকি ছিল। তাই ভাবলাম সকাল সকাল স্নানটা করে নিই। যখন দীঘাতে আসলাম সমুদ্র পাড়ে, তখন দেখলাম জোয়ার, নামা যাবে না। তাই আমরা পাথরের উপরে বসে থাকলাম এবং সমুদ্রে এসে আমাদেরকে স্নান করিয়ে দিল। ভালোই লাগলো স্নান করতে এইভাবে। এবং স্নান শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলেছি আমাদের হোটেলের রুমের উদ্দেশ্যে। সেখানে আমরা ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে আমরা বেরোবো, কারণ আমাদের আজকেও সকাল সকাল বেরোতে হবে, কারণ আমাদের অনেক দেখার জায়গা বাকি, দীঘা এক্সপ্লোর করা বাকি। আমি ই বাইক নিয়ে নিয়েছি। ই বাইকের কোনো চাবি নেই, এটাই চাবি মূলত, ঠিক আছে। আর 1 আর 2 নম্বর গিয়ার আছে, তাদের কাছ থেকে আমি বাইক অলরেডি নিয়ে নিয়েছি। চলো তাহলে বাইকটা বের করা যাক। আজকের দিনের আমাদের প্রথম গন্তব্য ছিল মোহনা, তাই এনএইচ ছেড়ে মোহনার দিকে আমরা চলেছি, কারণ আমাদের প্রথম টার্গেট মোহনা। মোহনা হয়ে আমরা তাজপুর, শঙ্করপুর সব জায়গা আজকে কভার করব। আমরা পৌঁছে গেছি মোহনাতে। এটা হচ্ছে মোহনা, দেখতে পাচ্ছ শুটকি মাছের সমারোহ, চারদিকে শুধু শুটকি মাছ আর শুটকি মাছ। এই যে মোহনা সি বিচ, দেখো প্রচুর দোকান চারদিকে। এটা ভোরবেলা আসলে সবচেয়ে বেস্ট। আমরা ভোরবেলা আসতে পারিনি, আমরা একটু বেলা করে এসেছি। মোহনা ছেড়ে আমরা চলেছি নায়েরকালী মায়ের মন্দিরের দিকে। মন্দিরটা সত্যিই খুব অসাধারণ, আর দীর্ঘ জায়গা জুড়ে প্রায় 3-4 বিঘা জায়গা হবে। সেখানে একটা ফাউন্টেন আছে, ফাউন্টেনটা দেখার জন্য চারদিকে স্টেডিয়ামের মতো করা আছে, লোকে বসে বসে সেটা দেখতে পারবে। তারপরে সেখানে একটা বড় দিঘি আছে, খাওয়ার জায়গা আছে, প্লাস মায়ের মন্দিরের পাশে একটা বটগাছ আছে। দেখতে পাচ্ছ পার্লামেন্টের মতো কি জায়গাটা করে রেখেছে, আমি ঠিক বুঝতে পারিনি। রাস্তাগুলো কত শুধু কংক্রিটের রাস্তা। ওই যে দিঘি তোমরা দেখতে পাচ্ছ, সবুজের চারদিকে সবুজের সমারোহ। আর ওই যে মায়ের মন্দির, সামনে গেলেই আমরা দেখতে পাবো মায়ের মন্দির। জায়গাটা কত সুন্দর, চারদিকে ঘাস, মাঝখানে রাস্তা, আর এই যে মায়ের মন্দির, এখানেই নায়েরকালী মায়ের মন্দির। এটা মায়ের মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম শঙ্করপুর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এটা হচ্ছে শঙ্করপুর সমুদ্র সৈকত, অসাধারণ ভিউ। এখানেও তোমরা স্নান করতে পারবে, ড্রেস চেঞ্জের জায়গা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, হোটেলের ব্যবস্থা, এখানেও অনেকে আসে এবং থাকে। তারপরে পৌঁছে গেছিলাম তাজপুর সমুদ্র সৈকতে। এটাও একটা তাজপুর সমুদ্র সৈকত, গাড়িওয়ালারা এখানেই নিয়ে আসে, কিন্তু আরও তাজপুর সমুদ্র সৈকত আছে। এগুলো যেগুলো দেখছো এগুলোতে হচ্ছে প্রত্যেকটা হোটেল। হ্যাঁ, সমুদ্রের ওপরে হোটেল। যখন জোয়ার আসে তখন এগুলোতে জল চলে আসে, এই নিচগুলোতে জল চলে আসে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে হোটেল। এটা তাজপুরে আছে, এখানে কাঁকড়া, মাছ ভাজা, চিকেন সব কিছু পাওয়া যায়। উডেন হোটেল বিচ, তাজপুরের বিচ এটাও একটা বিচ। তাজপুরের অনেকগুলো বিচ আছে। ওয়াচ টাওয়ার, এই তাজপুরে এরকম ভিউ, ছোটো 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 গাছের গুঁড়ি পড়ে আছে,
প্রত্যেকটা জায়গায় গাছের গুঁড়ি পড়ে আছে। জোয়ার যখন আসে এগুলো প্রত্যেকটা কিন্তু জলে ভরে যায়। এই যে এখানে আমরা জুতো রাখছি, ও রেখে দিল। এবার যাব, চলো। জোয়ারের সময় কিন্তু এখানে জল ছিল, হ্যাঁ জোয়ারের সময় এখানে জল ছিল, জোয়ার নেই এখন, ভাটা, সে জল চলে যাচ্ছে, আরও দূরে চলে যাবে। যত সময় বাড়বে তত জল আরও চলে, দুটোর দিকে তো আরও প্রচুর দূরে চলে যাবে। এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু নীল জল দেখা যাচ্ছে, তাও দেখো দূরে নীল জল দেখা যাচ্ছে, এই দেখো। একটা কথা, তাজপুরে আসলে একটু খেয়াল করে হাঁটবে, কারণ নর্মালি সব জায়গায় গেলে সব পিচে এগুলো বালু থাকে, এখানে কিন্তু মাটি আছে এবং মানে কাদা মাটি, প্রচুর স্লিপ খাচ্ছে, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বুঝলে, মাটি প্লাস পাথর, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। অতএব যখন তাজপুরে আসবে একটু খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে, এগুলো বালি নয় কিন্তু, এগুলো মাটি আছে। অতএব পাথর প্লাস মাটি, এনি টাইম স্লিপ খেয়ে যেতে পারো, আর স্লিপ খেলে দুর্ঘটনা অনিবার্য। এই দেখো, বুঝেছো? ইলেকট্রিক চালিত গাড়ির সমস্যা এখানে, গাড়ি আর উঠছিল না, ঢালে গাড়ি উঠছিল না, গাড়ি বন্ধ হয়ে গেছিলো। অনেক কষ্ট করে কোনো মতো করে ওঠালাম, ইনিও আমাদের সাথে ছিলেন, সেখানেই দেখা হয়েছিল। শেষ পর্যন্ত গাড়ি উঠলো, সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা তাজপুরেই আরেকটি বিচ, সেটা হচ্ছে মল্লিকা বিচ বা মল্লিকা সমুদ্র সৈকত। এই জায়গাটাও খুব সুন্দর, এখানে আমি আসিনি, গাড়িওয়ালারা এখানে নিয়ে আসে না ন্যাচারালি। চারদিকে হোটেল এবং মাঝ বরাবর সেই সমুদ্র সৈকত, এখানেও তোমরা স্নান করতে পারবে। আমরা এখন এসে পৌঁছেছি তাজপুরের মল্লিকা বিচ, এটাও তাজপুরেরই আরেকটা বিচ, খুব সুন্দর অসাধারণ বিচ। এখানেও উডেন অনেক হোটেল আছে, বাট সেটা হচ্ছে সমুদ্রের সাথে লাগানো। এই দেখো, এটা হচ্ছে তাজপুরের সমুদ্র সৈকত, যার নাম মল্লিকা বিচ। এই হচ্ছে ভিউ মল্লিকা বিচের। এখানে বালু, আবার এখানে, হ্যাঁ এখানে দেখো, এখানে বালু, ওখানে যেমন এঁটেল মাটি ছিল বা কাদা ছিল, স্লিপ খাওয়ার ব্যাপার ছিল, এখানে কিন্তু স্লিপ খাওয়ার কোনো ব্যাপার নেই। এখানে হচ্ছে বালু, এখানে স্নান করার ব্যবস্থা আছে, চেঞ্জিংয়ের ব্যবস্থাও আছে, তোমরা স্নান করতে পারো, আবার চেঞ্জিং রুমও আছে, চেঞ্জও করতে পারো, কোনো অসুবিধা নেই। অনেক ঘুরে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই এখানে বসে একটু জল খেয়ে নিলাম এবং জল খেয়ে বেরিয়ে পড়লাম বিশ্ব বাংলা সমুদ্র সৈকত। এটিও তাজপুরে, তাজপুর বিশ্ব বাংলা সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতটার নাম। এটাকে আবার অনেকে 360 ডিগ্রি সমুদ্র সৈকত বলে, কারণ একটা প্রান্তে থেকে চারদিকের সমুদ্রের ভিউ পাওয়া যায়। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ, দেখো চারদিকে সমুদ্র, মাঝখানে ওই দ্বীপ, মাঝখানে একটা দ্বীপ আছে। তারপরে মেরিন ড্রাইভ ধরে, যে মেরিন ড্রাইভটা অ্যাকচুয়াল শঙ্করপুর এবং মন্দারমণি যাওয়ার পথে, মেরিন ড্রাইভ ধরে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, ওল্ড দীঘাতে, এটা ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনি সমুদ্র সৈকত, এটা তুমি ওল্ড দীঘাতে পাবে। এই ভিউটা একমাত্র ওল্ড দীঘাতে, কত বড় সমুদ্র, এখানে বসে তুমি সেই ভিউটা অনুভব করতে পারবে এবং জল চলে আসবে একদম শেষ পর্যন্ত, দেখতে পাচ্ছ। এবং তারপরেই চললাম, এটা হচ্ছে ওল্ড দীঘা পার্ক, এই পার্কের পাশ দিয়ে আমরা চললাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। এখন আমরা বাইক দিয়ে দেবো, বাইক দিয়ে তারপরে আমরা ঘুরতে যাবো হাঁটা পথে অমরাবতী পার্ক। হ্যাঁ, এই অমরাবতী পার্ক আমি আগেই তোমাদেরকে রিলে দেখিয়ে দিয়েছি। তারপরে চলে আসবো কাজল দিঘি, এটাও হাঁটা পথে, এবং তারপরে অবশ্যই মার্কেট না ঘুরলে হয় না, মার্কেট, কারণ আজকে লাস্ট দিন আমরা থাকবো, আমরা বেরিয়ে যাব মার্কেট ঘুরে। আমরা এই বাদ বরাবর আমরা চলেছি নিউ দীঘা, কারণ আমরা নিউ দীঘাতে আছি, আমরা ওল্ড দীঘাতে নেই। ওল্ড দীঘাতে আমরা এসেছিলাম বাইক নিতে, তাহলে আমরা 3 দিন, টোটাল 3 দিন আমরা দীঘাতে থাকলাম। আজকে আমাদের লাস্ট ডে। সেই মন্দিরটা যেটা দূর থেকে দেখাচ্ছিলাম, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, বড় মন্দির আছে ওইখানে, তোমাদেরকে দেখিয়েছি বড় মন্দির, এটা ছোটো মন্দির। আর একটা বড় মন্দির যেটা তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায়, বড় মন্দির তৈরি, জগন্নাথ মন্দির, পুরী জগন্নাথের মতো করে একটা মন্দির তৈরি হচ্ছে, এটা ছোট জগন্নাথ মন্দির। হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত নিউ দীঘাতে এসে পৌঁছালাম। আজকেই আমাদের এখানে লাস্ট দিন, কালকে সকালেই আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। পেছনে দেখতে পাচ্ছি, এটা আমার হোটেল রুম ছিল, এই হোটেল রুমটাই আমি নিয়েছিলাম, প্রায় 1800 টাকা পড়েছে, এসি, ভালো রুমটা, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, দেখো টিভি, এটা হচ্ছে বাথরুম, পেছনে দেখতে পাচ্ছি বাথরুমটা, গেট, আর তুমি একটা বেলকনিও পেয়ে যাবে, বেলকনি থেকে কিন্তু বিচ ভিউ পাওয়া যায়। আমি বাইরে যাচ্ছি না, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর এটা হচ্ছে মিরর, আমার ঘাড় ব্যাগ, এটা হচ্ছে আমার ঘাড় ব্যাগ। আর এই যে একটাই লাগেজ নিয়েছিলাম, মূলত দেখতে পাচ্ছ একটাই লাগেজ নিয়েছিলাম, লাগেজও প্যাক করে নিয়েছি, বেশি লাগেজ নিয়ে আসা উচিতও না, ঘোরার কোথাও জায়গা গেলে যতটা পারবে কম লাগেজ নেবে। তো আমরা বাই বাই করতে চলেছি হোটেলকে, 2 দিন ভালোই থাকলাম এবং ভালোই ঘুরলাম। আজকে চলে যাচ্ছি বাসে করে আমরা ধর্মতলা, দেন ধর্মতলা থেকে হাওড়া যাব, হাওড়া থেকে তোমার ট্রেন করে আমরা মালদা যাবো, কারণ ট্রেনের খুব বাজে অবস্থা। তামিলনাড়ুর তো ট্রেন 10টা 10-এ, সেটা আসছে 5টার দিকে, 4টার দিকে ছাড়ছে এখান থেকে, হাওড়াতে পৌঁছাচ্ছে
10টা 11টা। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। টাটা, বাই বাই। আগেই বললাম কেন বাসে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাস। এখন আমরা বাসে উঠছি। আমাদের বাসের নাম সাগরকন্যা। ভালোই বাসটা, খারাপ না। বাসে আমাদের ভাড়া লেগেছে 400 টাকা করে। ন্যাচারালি 350 টাকা 300 টাকা লাগে। আমরা যেহেতু হোটেলওয়ালাকে করেছিলাম তাই ভাড়াটা একটু বেশি লেগেছে। বাসের ভেতরটাও সুন্দর ছিল, কিন্তু আসতে অনেক দেরি করেছে, প্রায় 6 ঘন্টা লাগালো। শেষমেশ পৌঁছে গেছি হাওড়া। এখান থেকেই ট্রেন ধরে আমরা যাব মালদা, আমাদের গন্তব্য। পৌঁছে গেলাম মালদা। এই টোটাল 3 দিনে আমাদের কস্ট কত টাকা লাগলো জানো? 13,000 টাকা। আমরা এসি হোটেল রুমে ছিলাম, প্রায় 1800 টাকা করে নিয়েছিল। আমাদের টোটাল লেগেছে 13,000 টাকা। অল্প খরচে আমরা কিন্তু ঘুরে আসতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অজানা পথে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।